একটা বিলস, এটা নট এটা কোনো ঋণ নয়, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে ডুয়াল সিটিজেনশিপের ব্যাপারে একটা প্রশ্ন এখানে উত্থাপন হয়েছে। এটা ওনারা একটু জটিলভাবে উত্থাপন হয়েছে যে আসলে ডুয়াল সিটিজেনশিপ বিষয়টা এটা এটা ওনারা বলতে চাচ্ছেন যে ডুয়াল সিটিজেনশিপ আমরা বলছি গিভ আপ করেছি, আমাদের যে ডেফিনেশনে আছে যে আপনি পরিত্যাগ করেছেন কিনা। তো ডুয়াল সিটিজেনশিপ হচ্ছে পরিত্যাগ করার জন্য যা যা প্রসেস করা দরকার একটা ব্রিটিশ সিটিজেনশিপ হিসাবে সব কিছুই করা হয়েছে, অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, পেমেন্ট দেওয়া হয়েছে এবং উনি একজন বাংলাদেশি নাগরিক। তো তিনটা যে লিমস আছে তিনটাই হচ্ছে স্যাটিসফাই করা হয়েছে এবং আইএলআর এর জন্য যেটা দেওয়া দরকার সিটিজেনশিপ গিভ আপ করার জন্য সবকিছু করা হয়েছে। বাংলাদেশ সংবিধানের যে ডেফিনেশন দেওয়া আছে গিভ আপ করার সেটা আমরা সবকিছু পূর্ণ করেছি। তারপর আজকে ট্রাইব্যুনাল এটার কোনো আদেশ দেন নাই। ওনারা বলছেন যে এই বিষয়ে আরো বিশদভাবে শুনানি হবে। আমরা আপনাদের মাধ্যমে শুধু একটা বিষয় বলতে যাচ্ছি, এই ধরনের ডুয়াল সিটিজেনশিপের ব্যাপারে শুধু আমাদের প্রার্থী না, আমরা দেখছি একটু ভিন্ন রকম একটু অবস্থা আমরা দেখছি, আমরা একটু সামান্য বৈষম্য দেখতে পাচ্ছি। কারণ এই ধরনের ম্যাটারে বিএনপিরও আমরা দেখেছি আরও ছয়জন প্রার্থী আছেন যারা হচ্ছে শুধুমাত্র ইমেইল দিয়ে কিংবা একটি চিঠি দিয়ে কিংবা তারাও একটা পেমেন্ট করে তাদেরটাও গিভ আপ করছে, তাদেরটা সবারটাই কিন্তু নমিনেশন বৈধ হয়েছে। সেই জায়গায় আমরা কিন্তু এত প্রসেস মেনটেন করার আসার পরেও আজকে দেখছি এই বিষয়টা নিয়ে এখনো প্রশ্ন উঠছে এবং আপিলটা এখন পর্যন্ত নিষ্পত্তি হয় নাই। আমি যদি আপনার জ্ঞাতার্থে জানাই, যাদের নির্বাচন যাদের প্রার্থীটা বৈধ হয়েছে তারাও কিন্তু সেম ওয়েতে কিন্তু গিভ আপ করেছেন। একেএম কামরুজ্জামান দিনাজপুর 5, শামা ওবায়দ ইসলাম ফরিদপুর 2, আবদুল্লাহ আল মিন্টু সাহেব ফেনী 3, ডাক্তার ওসমান ফারুক কিশোরগঞ্জ 3 এবং আনোয়ার হোসেন সুনামগঞ্জ 3, জাহিদুর রহমান সিলেট 6। ওনারাও যে সিস্টেমে গিভ আপ করেছেন আমরাও কিন্তু সেই সিস্টেমে গিভ আপ করে এসেছি। একটি ছোট্ট তথ্য আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, উনি ইংল্যান্ডের এনএইচএস এর একজন ডক্টর কনসালটেন্ট, সেখানে উনি ওনার এত বড় একটা এস্টাবলিশমেন্ট রেখে উনি দেশের টানে সব কিছু ছেড়ে চলে এসেছেন বাংলাদেশকে সেবা করার জন্য। আপনারা যে এই জিনিসটাও জানবেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে সম্মাননাও দেওয়া হয়েছে। উনি দেশে ফিরে বিদেশে ব্রিটিশ 25 জন ডক্টর নিয়ে এসে জুলাই আহত যারা ছিলেন সবার জন্য উনি চিকিৎসার ব্যবস্থাও করেছেন। এই ধরনের মানুষগুলো যেগুলো মাস্টারপিস, মানে এই মানুষগুলো যাদের ডায়মন্ড কাট মানুষগুলো যারা দেশের বাইরে, যাদেরকে আমরা চাই যে তারা দেশে ফিরে আসুক, দেশকে সার্ভ করুক, দেশের জন্য কন্ট্রিবিউশন রাখুক, সেই মানুষগুলোকে যদি আমরা এই আইনের মাঠ পেছে ছোটখাটো বিষয়ে যিনি গিভ আপ করে এসেছেন যে আমি আমার পুরো এস্টাবলিশমেন্ট ছেড়ে আমি দেশে চলে এসেছি, দেশে আমি সেবা করব, দেশকে আমি সার্ভ করব, তো সেই মানুষগুলোকে যদি সুযোগ যদি না দেওয়া হয় তাহলে আমরা বাইরে থেকে যাদেরকে আমরা বলি যে আপনারা দেশে ফিরে আসেন, দেশের জন্য কিছু করেন, দেশের জন্য অবদান রাখেন, এই জায়গাটা কিন্তু আমরা সত্যি আমরা হারিয়ে ফেলছি। এই ধরনের মানুষগুলো যারা একটা এনএইচএস এর উনি বার্মিংহাম হসপিটালের ওখানে একটা কনসালটেন্ট, নর্মাল কোনো রেজিস্টারও না, দীর্ঘদিন 22 বছরের উপরে প্র্যাকটিস, আপনার 22 বছর ধরে যিনি প্র্যাকটিস করে আসছেন, এই ধরনের মানুষগুলোকে যদি আপনারা আইনের মারপ্যাচে ছোট এই জায়গাগুলো যেগুলো আমরা দেখছি যে টোটাল ডিসক্রিমিনেশন হচ্ছে। আপনি 7 জন প্রার্থীকে আপনি পুরো আপনি দিয়ে দিলেন, বিএনপি যারা দেখলেন যাদের নাম বললাম তাদেরকে আপনারা নমিনেশন বৈধ করলেন, কিন্তু আমাদেরটা এসে দেখা যাচ্ছে একটা ক্রেডিট কার্ডের ছোট্ট একটা ডিফল্টারের জন্য যেটা লোনও না সেটার ব্যাপারে তাকে হচ্ছে এই নমিনেশন তার বৈধ করা হয়নি। তো এই বিষয়ে আপনি যদি সামান্য কিছু কথা আপনাদের জন্য বলতে চান, যদি আপনারা অনুমতি দেন। জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রথম যে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের কথা শোনার জন্যে। আমি যখন প্রায় 25 বছর আগে বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেই, তখন একটা কোম্পানির আমি ডাইরেক্টর ছিলাম এবং সেই কোম্পানির একটা ক্রেডিট কার্ড ছিল 30,000 টাকা ওই সময় বিল। তো ওই সময় ওই কোম্পানির 1,20,00,000 টাকা লোন ছিল। তো ওই সম্পূর্ণ লোনটা আমরা শোধ করে দিয়ে যাই। আমি বিদেশে যাওয়ার আগে লোনটা সম্পূর্ণ পরিশোধ করে যাই। এটা একটা কারো ভুলের কারণে 30,000 টাকা শোধ দেওয়া হয়নি। আমি বিদেশে চলে যাই, কিন্তু তারপরেও ব্যাংকের কাছে আমার 2টা স্থায়ী ঠিকানা ছিল। তারা গত এই 24 বছরে কোনো যোগাযোগ ওখানে করেনি। আমি নমিনেশন, এই কারণে আমার জানা ছিল না যে আমার কোনো লোন আছে। আমি যদি 1,20,00,000 টাকা শোধ করে যেতে পারি, 30,000 টাকা দেওয়া তো কোনো সমস্যা ছিল না। তা আমি যখন নমিনেশন দেওয়ার পর জানতে পারলাম যে এই 30,000 টাকা শোধ হয় নাই, পরবর্তী কর্মদিবসে এটা দিয়ে আমরা সেটা সার্টিফিকেট এটা রিটার্নিং অফিসারকে দেই, কিন্তু এটা ওনারা গ্রহণ করেননি, যেহেতু যে ওই তারিখের মধ্যে এটা শোধ হয় নাই। তো এটা বিলের মতো, এটা অনেককেই যারা এই ছোটোখাটো বিল যারা পরিশোধ করেননি তাদের অনেককেই সুযোগ দেওয়া হয়েছে আমরা যেটা পত্রপত্রিকায় দেখি। আর দ্বিতীয় হলো সিটিজেনশিপের ব্যাপার। এটা তো এখানে
তিনটা জিনিস এখানে আছে। একটা হলো যে সিটিজেনশিপ সারেন্ডার করা, একটা জিনিস কেউ চাইলে সেটার তো একটা নিয়মকানুন থাকতে পারে, ব্রিটিশ গভর্নমেন্ট দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু একটা জিনিস ছেড়ে দিলে তাদের তো আপত্তি করার কিছু নাই। শুধু তারা দেখতে চায় যে আমার অন্য কোনো দেশের নাগরিকত্ব আছে কিনা, না হলে আমি ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দিলাম কিন্তু আমি কোথায় যাব। তা এটা একটা আছে যে আমার অন্য কোনো দেশের নাগরিকত্ব, যেটা আমার বাংলাদেশের নাগরিকত্ব আছে। তা আরেকটা হলো যে একটা ফিজ আছে, সেই ফিজটা দিতে হয়। তা সেটাও আমি দিয়েছি, সেটা ডকুমেন্ট আমরা দিয়েছি। আর এরপরে আমি যখন এটা সারেন্ডার করলাম তখন বাংলাদেশি পাসপোর্টে আমি দেশে এসেছি, কারণ ওই ব্রিটিশ পাসপোর্ট তো তখন আমার নাই, সেটারও আমাদের কাছে ডকুমেন্ট আছে। আর সবচেয়ে বড় হলো যে অনেককেই দেয়া হয়েছে, সবার জন্য তো একই আইন হওয়া উচিত। আমি জুলাই যে কথা বলা হয়েছে, জুলাই যখন অনেকেই আপনারা জানেন যে যখন আমাদের জুলাই যোদ্ধাদের জটিল যারা ছিলেন প্রায় 5,000, আমাদের ডাক্তাররা এদেশে অনেক ভালো কাজ করেছেন, 15,000 তারা চিকিৎসা করেছেন, কিন্তু যে 5,000কে জটিল সরকার, মাননীয় সরকার যখন সিদ্ধান্ত নেন যে এদেরকে বিদেশে পাঠাবেন চিকিৎসার জন্য, তখন কিন্তু আমি সরকারকে অ্যাপ্রোচ করি যে আমরা এখানে বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করি, এবং সেখানে দেশের আমি মনে করি শত শত কোটি টাকা সেভ হয়েছে, এবং আত্মীয় স্বজনের কাছে থেকে তারা চিকিৎসা পেয়েছেন। আমি প্রায় 25 জন বিদেশ থেকে ডাক্তার সরকারের কোনো খরচ ছাড়াই আমরা নিয়ে এসে চিকিৎসা করি। এই জন্যে দেশের প্রতি তো অনেক আমাদের অনেক পাওনা দেশের প্রতি, সেটা দেওয়ার জন্যই কিন্তু আমি নাগরিকত্ব ছেড়ে দিয়ে এদেশে আমার চাকরি ছেড়ে দিয়ে, আরও 7 বছর চাকরি ছিল ওদেশে, আমি অনেক বড় বড় হাসপাতালে এবং বিশ্ববিখ্যাত হাসপাতালে কনসালটেন্ট হিসেবে কাজ করছিলাম, ছেড়ে দিয়ে এসেছি। এখনও ইচ্ছা, ইলেকশন না করতে পারলেও তো দেশের কাজ করা যাবে, সেটাও করব। আর যদি সবার জন্য সমান আইন হয় তাহলে আর আমার কোনো দুঃখ থাকবে না। সবাই দোয়া করবেন। আমাদের শুনানি আবার 16 তারিখে দেওয়া হয়েছে, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি না, জি জি, আমরা তো যশোরে জি জি, আমরা জানার সাথে সাথে আমরা পরবর্তী কর্মদিবসে সামান্য টাকা, তো 30,000 টাকা, 1 লক্ষ কত টাকা হয়েছিল, আমরা পরবর্তী কর্মদিবসে দিয়ে আমরা ওইটা সার্টিফিকেটও রিটার্নিং অফিসারকে দিয়েছিলাম। ওনারা দুইটাই বলছেন যে পরের দিন আমরা সিদ্ধান্ত নেব। ছিল না, মানে ডুয়াল সিটিজেনশিপ বিষয়টা, এটা কিন্তু আপিল ইস্যু ছিল, কিন্তু এখন ওনারা ওই ইস্যুটা আবার নিয়ে এসে এখন বলছেন যে এটার উপরে ফার্দার আর্গুমেন্ট হবে। জি, আর যশোরে আপনার যে প্রথম প্রশ্নের উত্তর, যে যশোরে যত পোল হয়েছে নিরপেক্ষ, আমরা তো যশোরে প্রায় 300 বছর, আমার পরিবার, আমি কলকি পীর সাহেবের বাড়ির সন্তান, এবং তাতে করে আমরা অনেক এগিয়ে আছি সব দিক থেকে। জি জি, মসলেউদ্দিন ফরিদ, 86, যশোর 2, জামাত ইসলামী। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ইমরান বাইরে দাও, ইমরান বাইরে দিও, ইমরান বাইরে হেড পাঠাও, ইমরান বাইরে দাও। ওই ইমরান ভাই আপনি প্রার্থীও থাকেন, ইমরান বাইরে আপনি আপনার আপনি পাঠিয়ে যান, আপনি প্রার্থীকে আগে আমি তো ডেলি আপনার আজকে সকালে পাশে আসেন, আমার পাশে আসেন। অ্যাডভোকেট সাহেবরে দাও, এই আপনি শোনেন তো, পিছনে আজকে ক্যান্ডিডেট দেখো না আসেন, এনে আসেন। খলিল ভাইরে নিয়ে মুশকিল। জি, শুরু করবো। ইমরান বাইরে দিলেন না নদীকে চেপে ইমরান বাইরে প্রেসিডিয়াম, পাওয়ারফুল প্রেসিডিয়াম পিছনে দাঁড়ানো ওকে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গতকাল প্রায় 13টি আপিল শুনানি করে আমরা 11টি আপিল মঞ্জুর হয়েছিল, 2টিতে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজকে আমরা সর্বমোট 6টি আপিল শুনানি করেছি এবং 6টি আপিলই আমাদের মঞ্জুর হয়েছে। তো আমি এখন মঞ্জুরকৃত আপিলে প্রার্থীদের নামগুলো বলছি। সৈয়দ মোহাম্মদ ইফতেখার আহমেদ, কুমিল্লা 1; মোহাম্মদ শরীফুল ইসলাম জিন্না, বগুড়া 2; মোহাম্মদ জহুরুল হক, যশোর 4; এম এ হালিম, যশোর 5; জি এম হাসান, যশোর 6; মোহাম্মদ ইকবাল হোসেন, রাজশাহী 6। এই 5টি আপিল আজকে মঞ্জুর হয়েছে, ওনারা প্রার্থীতা ফেরত পেয়েছেন এবং ওনারা ভোট করবেন। 6টি। তো আমরা আজকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। তারা প্রতিদিন আজকে এখন পর্যন্ত 140টি আপিল শুনেছে
2 দিনে 140টি আপিল শোনা অত্যন্ত কষ্টসাধ্য কাজ, এগুলো রায় লেখাও খুব কষ্টসাধ্য কাজ। তারা সেই কষ্টসাধ্য কাজটি করবেন এবং প্রায় 600-র মতো আপিল হয়েছে আমরা শুনেছি। যেটা আমি সবসময় বলছিলাম যে মবের কারণে যদি প্রশাসন নিরপেক্ষ কাজ করতে পারত, অনেকগুলোই আপিল করার প্রয়োজন হতো না, অনেকগুলোই কারেক্টেবল মিস্টেক ছিল, অনেকগুলো নন সাবস্টেন্সিয়াল মিস্টেক ছিল। এবং আরপিওর যে 1972-এর ধারা 14 সাব আর্টিকেল 3B প্রোভাইসো 2-তে বলা আছে যদি কারেক্টেবল মিস্টেক হয় ওটা কারেকশনের সুযোগ দিতে হবে। এই পাওয়ারটা রিটার্নিং কর্মকর্তারা অফিসে এক্সারসাইজ করতে সাহস পাননি। তো সেখানে অবশ্যই আমরা মনে করি সরকার, প্রশাসন, সকল রাজনৈতিক দলের এখন ইলেকশন কমিশনকে এম্পাওয়ার করতে হবে। ইলেকশন কমিশনকেও নিজেকে এম্পাওয়ার্ড ভাবতে হবে, তাদের ক্ষমতা এক্সার্ট করতে হবে। এই আগারগা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত এই ক্ষমতাটা আমরা দেখতে চাই। তাহলেই সুষ্ঠু ভোট হবে, দেশ রক্ষা পাবে, রাজনৈতিক দলগুলো ভোটের মাধ্যমে একটা রাজনৈতিক বন্দোবস্ত পাবে। ভোটই এখন সবচেয়ে বড় রাজনৈতিক বন্দোবস্ত হতে পারে। তার আগে আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, সকল দলের সাথে ওনাদের আলোচনা করা উচিত। সরকারকে আহ্বান জানাবো, সকল দলের সাথে আলোচনা করা উচিত। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ।